আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা নেবেন। দেখতে দেখতে 16 মাস পার করে ফেললেন ডক্টর ইউনূস। তিনি নির্বাচনের তফসিলও ঘোষণা করেছেন এবং তার প্ল্যান অনুযায়ী 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবেন। এতদিন 16 মাস যে তিনি ক্ষমতা চালালেন, ছোটখাটো চ্যালেঞ্জ থাকলেও তিনি মোটামুটি উতরে গেছেন। কিন্তু এখন কি তিনি পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন, নাকি তার আগেই বাংলাদেশে কোনো পরিবর্তন আসবে? প্রিয় বন্ধুরা, এটি নিয়েই আজকে আলাপ করব। তার আগে একটু জানিয়ে রাখি, আগামীকাল আমাদের বিজয় দিবস। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা পাকিস্তানের হানাদার বাহিনীকে পরাজিত করে স্বাধীনতা অর্জন করেছিলাম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা, একদিন আগেই শুভেচ্ছা জানাচ্ছি। ডক্টর ইউনূস যখন ক্ষমতা নিয়েছিলেন তখন আপনারা জানেন গত বছরের 8ই অগস্ট তিনি এই প্রধান উপদেষ্টার পদে আসীন হয়েছিলেন। তিনি ধারণা করেছিলেন যে তিনি আমৃত্যু ক্ষমতায় থাকবেন, যে কারণে তার আশেপাশের লোকজনকে আমরা প্রায়ই বলতে শুনতাম যে 5 বছর 10 বছর, এমনকি তিনি নিজেও বলেছেন যে মানুষ নাকি চায় তিনি আরো 50 বছর ক্ষমতায় থাকুক। তিনি প্রথম ধাক্কাটি খেয়েছিলেন গত বছরের নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, যেদিন ফলাফল প্রকাশিত হয় এবং ট্রাম্প জয়লাভ করে। কারণ আজকে যদি কমলা হ্যারিস আমেরিকার প্রেসিডেন্ট থাকলেন, তাহলে বাংলাদেশে ইউনূস গংয়ের কি অবস্থা হতো, এটা আমি যতবারই ভাববার চেষ্টা করেছি আমার গা শিহরে উঠেছে। যাক, ট্রাম্প নির্বাচিত হবার পরে আমরা আশা করেছিলাম যে আমেরিকার যে বাংলাদেশ পলিসি বা সাউথ এশিয়ান পলিসি এবং বাইডেন যে কাজগুলো করেছিলেন সেগুলো থেকে ট্রাম্প প্রশাসন সরে আসবেন। কিন্তু তখন ইউনূস লবির পক্ষ থেকে বলা হয়েছে যে আমেরিকার প্রেসিডেন্ট পরিবর্তন হলেও নীতির পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসির পরিবর্তন হয় না। আমরা বলছি হয়, তারা বলছে হয় না। কিন্তু বাস্তবতাটা ছিল যে ট্রাম্প ক্ষমতা নেওয়ার পরে বিশ্বের অনেকগুলো জরুরি ইভেন্টে সে ইনভলভ ছিল, এবং তার মধ্যে একটা হলো গাজা এবং ইসরায়েলের লড়াই, আরেকটা হলো ইউক্রেন এবং রাশিয়ার লড়াই। এর বাইরেও অনেক দেশের সংঘাতের সাথে আমেরিকা জড়িয়ে গিয়েছিল এবং তারা সেই সংঘাতগুলো মিটিয়েছে বলে ট্রাম্প দাবি করে। এই অবস্থায় বাংলাদেশে আমরা দেখেছি যে বাইডেন প্রশাসনের প্রভাবটা কিন্তু অনেক দিন ছিল। আরেকটা জিনিস আমরা খেয়াল করেছি যে বাংলাদেশের ঢাকায় মার্কিন দূতাবাসে যারা কর্মরত ছিলেন এবং অনেকে এখনো আছেন, তারা বাইডেন প্রশাসন কর্তৃক এখানে প্রেরিত ছিলেন। তো ন্যাচারালি সেই মানুষগুলো বাইডেনের সেই পলিসি ইমপ্লিমেন্ট করার জন্য অনেক বেশি মনোযোগী ছিলেন। কিন্তু আজকে ঢাকা মার্কিন দূতাবাসের যদি আমরা তাকাই, বিশেষ করে আমেরিকান যারা কাজ করত, বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন যাদের এখানে পোস্টিং দিয়েছিল, তারা অধিকাংশই আমেরিকায় ফিরে গেছে। এখন এই ট্রেসি অ্যান্ড জ্যাকবসনের মতো কয়েকজন আছে। এবং গত অক্টোবর পর্যন্ত বলতে গেলে যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সাউথ এশিয়ার ব্যাপারে তখনও পুরা গুছিয়ে আনতে পারেনি। এবং আপনারা দেখেছেন যে ভারতের সাথে 10 বছরের ডিফেন্স চুক্তি স্বাক্ষরিত হয়েছে আমেরিকার। বাণিজ্য চুক্তি হই হই করছে, যে কোনো দিন চুক্তি স্বাক্ষরিত হয়ে যেতে পারে। চুক্তির মূল অংশগুলো অনেক আগে সেটেলড হয়ে আছে। সুতরাং গত নভেম্বর, পুরো নভেম্বর জুড়ে কাতারে, ভারতে এবং বাংলাদেশ এবং কিছুটা আমেরিকায় এই 4টি দেশের সিরিজ বৈঠক হয়েছে এবং এই বৈঠকে মূলত বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি হবে সেটি নিয়েই আলোচনা হয়েছে। আরো অনেক বিষয় আলোচনা হয়েছে, তার মধ্যে একটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ। এবং এই নভেম্বরের সিরিজ অফ মিটিংস, এই 4টা দেশে বললাম, মূলত ভারতে এবং কাতারে। এবং ভারতে এই মিটিংগুলো করেছে অজিত দোভাল, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, এবং সার্জিও গার, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং তিনি এর বাইরে দক্ষিণ এবং মধ্য এশিয়াও ট্রাম্পের বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর ফলে এই যে সিরিজ বৈঠকগুলো হয়েছে, এর ফলে আমেরিকার সাউথ এশিয়ান পলিসি, আমি যেহেতু বাংলাদেশের বিষয়গুলো নিয়ে কথা বলি, সো আমি বাংলাদেশ নিয়েই কথা বলবো। সো এই যে বাংলাদেশ নিয়ে ভারত, আমেরিকা এবং আমেরিকা মানে এর সাথে সাথে ইউরোপিয়ান ইউনিয়নও অনেকখানি ফলো করে তাদের। তো কি হবে বাংলাদেশের ব্যাপারে এই বিষয়গুলো তারা চূড়ান্ত করেছে।
এবং এটি চূড়ান্ত করার পরে 5ই ডিসেম্বর বাংলাদেশ সময় রাতে, আমেরিকার সময় তখন দিন, তখন এটি ট্রাম্পকে জানানো হয় এবং ট্রাম্প সেই গৃহীত সিদ্ধান্তগুলো অনুমোদন দেন এবং সেই দিন থেকেই বেসিক্যালি বাংলাদেশের ফেটটা নির্ধারিত হয়ে গেছে। আর একটা বিষয় আপনারা হয়তো জানেন না যে এর মধ্যে আমেরিকার প্রচুর প্রতিনিধি দল কিন্তু বাংলাদেশ ভ্রমণ করেছে এবং সর্বশেষ একটা সেনা সদস্য দল তারা এসেছিল বাংলাদেশের সাথে, একটা কমন, এটা তাদের বাৎসরিক ডায়লগ ছিল এবং সেই ডায়লগেও আমেরিকান টিমকে যিনি লিড করেছেন ব্রিগেডিয়ার জেনারেল সারা, তিনি আমাদের আর্মড ফোর্সেস ডিভিশনের লেফটেন্যান্ট জেনারেল কামরুলের সাথে মিটিং করেছেন এবং কামরুলকে তিনি আমেরিকান ট্রাম্প সরকারের মনোভাব জানিয়ে গেছেন এবং সেখানে তিনি বলেছেন যে মার্কিন প্রশাসন বাংলাদেশে একটি ইনক্লুসিভ নির্বাচন চায়। তার আগে কদিন আগে, এই গত সপ্তাহে ফিরে গেল একটি অ্যাডভান্স টিম, যারা ফিরে গিয়ে রিপোর্ট দেওয়ার পরেই বাংলাদেশে খুব দ্রুত এর একটা বিশেষ দূত আসছেন। সেই দূত আসলে দুজন আসছেন, সাউথ এশিয়ার যে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, স্টেট সেক্রেটারি পল কাপুর এবং ওই সার্জিও গার্ড, যিনি ভারতে মার্কিন রাষ্ট্রদূত এবং এই অঞ্চলের ট্রাম্পের বিশেষ দূত। তারা আসছে বাংলাদেশে এবং বাংলাদেশে এসে তারা বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদের ইনক্লুডিং ডক্টর ইউনূস তাদের জানিয়ে দেবে যে একটি ইনক্লুসিভ নির্বাচন তারা চায়। এবং বাংলাদেশের ব্যাপারে আসলে ট্রাম্প এখন ভারতের চোখ দিয়ে দেখবেন। এর আগে আপনারা জানেন যে গত 13ই ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী হোয়াইট হাউসে গিয়েছিলেন, ট্রাম্পের সাথে মিটিং করেছেন। সেদিন ট্রাম্প সবার সামনে বলেছিলেন যে, যেটা সহজ করলে দাঁড়ায় যে ভারতের চোখ দিয়েই বাংলাদেশকে দেখবে আমেরিকা। কিন্তু তারপরে গঙ্গার জল অনেক গড়িয়েছে ট্যারিফ নিয়ে এবং নানান ইস্যুতে ভারতের সাথে আমেরিকার সম্পর্কে একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছিল এবং সেই টানাপোড়েনের ফলশ্রুতিতে আমরা বিশ্ব রাজনীতিতে একটা নতুন মেরুকরণ লক্ষ্য করছিলাম। একদিকে আমেরিকা, আরেকদিকে চায়না, রাশিয়া, ইন্ডিয়া এবং ব্রিক্স এবং অনেক দেশ, যার ফলে দেখা গেল যে পুরো বিশ্ব রাজনীতিতে আমেরিকার যে একক আধিপত্য সেটা থ্রেটের মুখে পড়ে যায়। এবং সেই মুহূর্তে ট্রাম্পের উপদেষ্টা পরামর্শদাতারা বলেছিলেন যে সাউথ এশিয়ায় আসলে ভারতের সাথেই বন্ধুত্ব করা উচিত। এর মধ্যে আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের একটা সম্পর্ক গড়েছে। তো একজন কূটনীতিক খুব চমৎকার ভাবে এটি বিশ্লেষণ করেছেন যে পাকিস্তান হলো আমেরিকার লাঠিয়াল আর ভারত হলো তাদের বন্ধু। স্বভাবতই যেহেতু বাংলাদেশের উপরে আমেরিকার এতদিনকার যে স্ট্র্যাটেজি ছিল সেটা পরিবর্তিত হয়েছে। ভারত তো বরাবরই এখানে একটি ইনক্লুসিভ নির্বাচন চেয়েছে। এদিকে ইউনূস এখন শুধুমাত্র পাকিস্তান এবং তুরস্কের সমর্থন ছাড়া আর কারো তেমন সমর্থন পাচ্ছে না এবং এই অবস্থায় পাকিস্তান এবং তুরস্কও কিন্তু বেশ কিছুটা দ্বিধান্বিত যে আসলে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তো এই যে একটা চ্যালেঞ্জ তৈরি হয়েছে, এই চ্যালেঞ্জ কি ডক্টর ইউনূস মোকাবেলা করতে পারবেন? তিনি কি আদৌ নির্বাচনটি অনুষ্ঠিত করতে পারবেন? এই বিশ্ব পরাশক্তির বিরুদ্ধে গিয়ে তিনি কি তার পরিকল্পনা অনুযায়ী জেনারেল ওয়াকার খানের সাথে মিলে জামাতকে ক্ষমতায় নিতে পারবেন? এই প্রশ্নটি এখন সামনে উঠে এসেছে এবং রাজনীতিবিদরা বা রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন যে এই মুহূর্তে ইউনূসের সামনে যে চ্যালেঞ্জ সেটি ওভারকাম করার সক্ষমতা ডক্টর ইউনূসের নেই। এবং ডক্টর ইউনূসের কিছু উপদেষ্টা তারা এর আগে আমরা দেখেছি খুব সরব ছিল, বিশেষ করে রাষ্ট্রপতির বিভিন্ন কথার পরে তারা নানা রকমের কথা বলতো। কিন্তু সম্প্রতি রাষ্ট্রপতি যে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সে একটা ইন্টারভিউ দিয়েছিলেন এবং সেখানে তিনি ডক্টর ইউনূসের সম্পর্কে বলেছেন 7 মাস তার সাথে যোগাযোগ নেই এবং তিনি পদত্যাগের আগাম হুমকি দিয়ে রেখেছেন। তো সেটা অবশ্যই ইউনূস প্রশাসনের জন্য একটু বিব্রতকর ছিল। কিন্তু এরকম একটা সাক্ষাৎকার দেওয়ার পরেও আসিফ নজরুল এবং কোনো উপদেষ্টাই কিন্তু কোনো মন্তব্য করেনি। আসিফ নজরুলকে একটি সূত্র জিজ্ঞেস করেছিল যে তিনি এর আগে রাষ্ট্রপতির বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ করেছেন, কিন্তু এবার কেন তিনি এই সাক্ষাৎকারের পরে কোনো উচ্চবাচ্য করলেন না। আসিফ নজরুল জানিয়েছেন যে যেহেতু এটা ঢাকার একটা প্রভাবশালী রাষ্ট্রদূতের মধ্যস্থতা হয়েছে, সেখানে তারা অসহায়, তাদের কিছু করার নেই। প্রিয় দর্শক, এর আগে আমি একটা এপিসোডে রয়টার্সকে মার্কিন সংবাদ সংস্থা বলেছিলাম, আমি দুঃখিত। আমি আসলে বলতে চেয়েছিলাম ব্রিটিশ সংবাদ সংস্থা, কিন্তু এই সাক্ষাৎকারটি ছাপানোর ব্যাপারে মার্কিন একজন
কূটনীতিবিদ ভূমিকা রেখেছিল। সুতরাং বাংলাদেশের রাজনীতি একটি ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে যাবে, এর বিপক্ষে গিয়ে ডক্টর ইউনূস যদি কিছু করতে চায় তাহলে তিনি ব্যর্থ হবেন, কিংবা কোনোভাবে নির্বাচন অনুষ্ঠান করতে পারলেও সেটি অবশ্যই সাস্টেন করবে না। সুতরাং এই মুহূর্তে সবাই মিলে একটা ইনক্লুসিভ নির্বাচনের দিকে যাওয়াটাই হবে বুদ্ধিমানের কাজ, এবং সেই নির্বাচনটি অবশ্যই ডক্টর ইউনূসের অধীনে হবে না, সেটা নতুন কোনো ব্যবস্থাপনায় হতে পারে। এর মধ্যে ছোট্ট দুটো আপডেট আছে। সাংবাদিক আনিস আলমগীরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন এই আনিস আলমগীর গত জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানের একজন সমর্থক ছিলেন, কিন্তু তিনি মাঝে মধ্যে ইউনূস প্রশাসনের সমালোচনা করতেন এবং মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতেন। এইটাও তারা সহ্য করতে পারেনি। তাদের নিজেদের একজন সাংবাদিক হওয়া সত্ত্বেও আনিস আলমগীরকে আজ গ্রেপ্তার করা হলো। প্রিয় বন্ধুরা, আগামীকাল বিজয় দিবসে আমি ব্যক্তিগতভাবে খুবই ব্যস্ত থাকবো। আমাদের সিডনিতেও একটা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, সেখানেও যেতে হবে। কাল সম্ভবত আমি হয়তো এই এপিসোড নাও করতে পারি। তরুণ ঘোষ, বাংলাদেশে ইউনূস সরকার একদম বেড়ে খেলছে, ক্রিজের মধ্যখানে এসে 4 ছক্কা মারছে। 4 ছক্কা মারতে গিয়ে কখন যে ক্যাচ আউট হবে সেটা কিন্তু চিন্তা করতে পারছে না, কিন্তু মাঝে মাঝে কিন্তু বাউন্সার পড়ছে। এই বাউন্সার কি পড়ছে আর কোনগুলো সুইং বল আসছে সেগুলো নিয়ে আমি সন্ধ্যেবেলা ব্যাখ্যা করব। কিন্তু গতকালকে আমাদের বাংলাদেশে যে ভারতের রাষ্ট্রদূত, হাই কমিশনার, রাষ্ট্রদূত বলবো না, হাই কমিশনার, আচ্ছা অনেকে আমাকে প্রশ্ন করেন হাই কমিশনার এবং হাই কমিশন এবং এমবেসির মধ্যে তফাৎটা কি। দেখুন, আমি তফাৎটা আপনাদের একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে ইংরেজ শাসিত যে সমস্ত দেশগুলো ছিল, সেই দেশগুলো যখন স্বাধীনতা পায় তারা সব হাই কমিশন বলে নিজেদেরকে, আর যেগুলো ব্রিটিশ আধিপত্যের বাইরে ছিল সেগুলো হচ্ছে এমবেসি। ফলে দেখবেন সব সময়তে ভারত, পাকিস্তান, বাংলাদেশ যাদের এই রয়েছে, যেগুলো ইংরেজ শাসিত ছিল, সব কিন্তু হাই কমিশন বলে। ওই কারণে বাংলাদেশও তাদেরকে হাই কমিশন বলে। তো এই হাই কমিশনার আমাদের যিনি ছিলেন আছেন এখন, প্রণয় বার্মা, তাকে ডেকে এখন একটা প্রতিবাদ জানিয়েছে যে শেখ হাসিনা ভারতবর্ষে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, তাতে বাংলাদেশ একটুখানি অস্থির হচ্ছে, এগুলো অবিলম্বে বন্ধ করতে হবে। তুই কে বে? তুই কে? উড়ে এসে জুড়ে বসেছিস তোরা, একটা অবৈধ সরকার। তোরা আবার ভারতবর্ষের মতো বৃহৎ গণতান্ত্রিক দেশকে তোরা আবার জ্ঞান দিবি? দেশের মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে একেবারে ভিখারি রাষ্ট্র পরিণত করে এখন বড় বড় কথা হচ্ছে। যাই হোক, আমার মনে হয় ভারতবর্ষ তো আর এই ভাষায় কথা বলতে পারে না, কিন্তু ভারতবর্ষ কূটনৈতিক ভাষায় তার জবাব দিয়েছে। আমাদের এখানে কাগজ যেটা বেরিয়েছে, হাসিনাকে নিয়ে ঢাকার অভিযোগ ওড়ালো দিল্লি। কি লিখেছে আমি আপনাদের, এতে তো লজ্জা শরম নেই। কূটনীতির ভাষাও বোঝে না, কূটনীতিতে জুতো মারা যায় সেটাও বোঝে না। তো সেটা যেটা লেখা হয়েছে, নয়াদিল্লি ও ঢাকা, 14 ডিসেম্বর। আওয়ামী লীগ নেত্রী তথা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে উস্কানিমূলক মন্তব্য করছেন, আজ অভিযোগ করেছেন বাংলাদেশের বিদেশ মন্ত্রক। এই সব অভিযোগ নিয়ে বিদেশ মন্ত্রক ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় বার্মাকে তলব করেছিল। আজ বাংলাদেশের বিদেশ মন্ত্রক বিবৃতিতে বলেছে, ভারতে বসে শেখ হাসিনা যেভাবে সমর্থকদের নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডের নির্দেশ দিচ্ছেন, তা নিয়মিত উস্কানিমূলক মন্তব্য করছেন, তা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক। তোদের গণতন্ত্রের গ নেই, তোরা গণতন্ত্র মারাচ্ছিস। পাল্টা জবাব দিতে গিয়ে সময় নেয়নি সাউথ ব্লক। ঢাকার অভিযোগ প্রত্যাখ্যান করে ভারতের বিদেশ মন্ত্রক বলেছে, বন্ধুপ্রতিম বাংলাদেশের স্বার্থবিরোধী কোনো কাজে ভারতীয় ভূখণ্ডকে ব্যবহার করতে দেওয়া হয় না। আমরা আশা করি বাংলাদেশের অন্তর্বর্তী সরকার
আভ্যন্তরীণ আইন শৃঙ্খলা নিশ্চিত করবে, শান্তিপূর্ণ নির্বাচন এবং অবাধ এবং কি বলে ইনক্লুসিভ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করবে। এখন এই যে কূটনৈতিক ভাষায় যে পরিষ্কার জবাবটা যেটা দেওয়া হয়েছে, 4 লাইনের জবাব হলো, এটা কিন্তু 40 লাইনের কথা বলে যে তোমরা আগে নিজেদের গণতন্ত্র ফেরাও, শান্তিমূলক অন্তর্ভুক্তিমূলক আগে নির্বাচনের ব্যবস্থা করো, নিয়ে বিদেয় হও, তারপর ভারতবর্ষ বুঝে নেবে। আর আমি দিল্লি ঘুরে এসে আমি যা বুঝলাম, তাতে শেখ হাসিনা হচ্ছে ভারতের ট্রাম্প কার্ড। এই ট্রাম্প কার্ড দিয়ে কিন্তু ভারতবর্ষ খেলছে। সারা পৃথিবীকে একত্র করে এখনো কিছুই দেখেননি। এই যে বাউন্সার 2-4টে ইনসুইং আউটসুইং দেখছেন না, এটা এমন কিছু নয়। ওই আমাদের যখন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল তখন প্রথম যখন গুলিয়ে দিয়েছিল, ফুল ফ্লেজের যখন হয়নি, তখন এই ইনসুইং আউটসুইং তখন বাউন্সার মেরেছিল। এইবার যখন দেখবেন, আমি বিকেলে বলবো যে কখন আপনার ওখানে পিনাকাগুলো পড়বে, আকাশগুলো পড়বে, তখন দেখবেন তাহি মধুসূদন রাও উঠে গেছে। আসলে আপনারা বাংলাদেশের মানুষকে সমস্ত আপনারা ভুলভাল বুঝিয়ে রাখেন। এই যে আমার ভিডিও তলায় যারা দেখবেন, যারা একদম উল্টো পাল্টা কমেন্ট করে থাকেন, তারা হচ্ছে এই সরকারের অংশ। তারা এই সত্যিগুলোকে চাপার জন্য তারা কখনো গুজববাজ, কখনো ঢপবাজ, কখনো মিথ্যেবাদী, কখনো চাপাবাজ, এই সমস্ত তকমা দিয়ে রেখে দেয়। আসলে এদের কাজ হচ্ছে যে সত্যি কথাটা আছে সেই সত্যি কথাটাকে ঢেকে রেখে দাও। এরা হচ্ছে এই অবৈধ সরকারের অংশ, এদেরকে চিনে রেখে দিন। এই অবৈধ সরকারকে যখন উৎখাত করা হবে, এদের তখন যেন নামও নিশান দেশে না থাকে, এর দেশ থেকে তাড়িয়ে দিন। আমি বলছি না মারধর করুন, দেশ থেকে তাড়িয়ে দিন, বিতাড়িত করুন। এরা থাকলে ভারতবর্ষ, বাংলাদেশ কোনো দিন সুস্থির হবে না, বাংলাদেশের উন্নতি হবে না, বাংলাদেশ একটা সুশৃঙ্খল রাষ্ট্রে পরিণত হবে না, এবং বাংলাদেশের মানুষের দেশপ্রেম গড়ে উঠবে না। এরা দেশপ্রেম গড়ে উঠতে দেবে না। এরা সব ইউনুস সরকারপন্থী, এবং সমস্ত চ্যানেলে গিয়ে আমি দেখি তো, প্রত্যেকটা চ্যানেলে এই একই দেখি, ওই ABCD, তারপরে XYZ, হ্যান ত্যান, এই সমস্ত নাম দিয়ে কেউ করবে না, নাম দিয়ে কেউ করে না, আর দিলেও হিন্দু নাম ব্যবহার করে। এরা এত বড় বদমাইশ এবং এত বড় ভীতু যে নিজেদের নামটাটুকু বলতে ভয় পায়। তো হারামজাদা, তোরা কি করবি? ভারতবর্ষের মতো একটা বৃহৎ দেশকে তোরা ওই শুধু চাপাবাজ আর ঢপবাজ বলে তোরা আটকে রাখতে পারবি? যেদিনকে চাপাবাজ ঢপবাজ যাদেরকে বলছিস, তারা যেদিনকে সত্য প্রমাণিত হয়ে যাবে, সেদিনকে তোদের অস্তিত্ব থাকবে না, অস্তিত্ব থাকবে না। আর সেটা খুব বেশি দূরে নয়। এই যে মধ্যিখানে আংলিবাজি করে যাচ্ছে না ইউনুস সরকার, আর আপনারা এই আংলিবাজির জবাবটাকে খুব শিগগির পাবেন। মানুষের সহ্য করার ক্ষমতা তো খুব অনেক অসীম নয়। ভারত একটা টাইম অবধি সহ্য করেছে, এখনো কিছুটা হলেও সহ্য করছে। এর মধ্যে টাকা পয়সা যা দিচ্ছেন তার মধ্যে কিছুটা চাল ডাল আপনার কাছে যাচ্ছে। সেটা হচ্ছে কি, বাংলাদেশের বৃহৎ অংশ মানুষের কথা ভেবে, এই আপনাদের কথা ভেবে না। আপনারা যদি ভুকা মরে যান, ভারতবর্ষে কিচ্ছু যায় আসে না, আমার তো কিছু যায় আসে না। আমি তো দুহাত তুলে নাচবো, পিকনিক করতে যাবো। আর একটা, এই আপনাদের মতো মানুষেরা যারা এই কমেন্টে লেখেন, তারা হচ্ছে সব ইউনুস সরকারের দলে নাম লেখানো। তা আপনারা যদি নিকেশ হয়ে যান, তাহলে আমার থেকে খুশি আর কিছু কেউ হবে না। আপনাদের সময় আসছে খুব শিগগির, আমি সেটা বিকেলবেলাতে বলবো। তবে এই যে বেড়ে খেলার, ইউনুসের বেড়ে খেলার যে আমি এটা দেখছি, প্রবণতা দেখছি, সে বেড়ে খেলা কিন্তু শেষ হয়ে যাবে। আর একটা খবর আমি নিশ্চিত আপনাদের করে দিতে পারি, যে ইউনুস পালাতে পারবে না। এদিক ওদিক ফাঁক ফোকর দিয়ে কেউ হয়তো পালিয়ে টালিয়ে গেল,
কিন্তু ইউনূসকে কোনো ছাড় দেওয়া হবে না, এটা আমি আপনাদেরকে নিশ্চিত করছি। আমি দিল্লি 3 দিন ঘুরে এসে বিভিন্ন দপ্তরে আমি ঘুরে যা খবরটা পেয়েছি, যা ইঙ্গিতটা পেয়েছি, ইউনূস ছাড় পাবে না। ইউনূসের মতো একটা আন্তর্জাতিক অপরাধী, তাকে ভারতবর্ষ কখনো ছেড়ে দেবে না। তাকে শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হবে, তিনি প্রধানমন্ত্রী হিসেবেই ফিরবেন। ফিরে তিনি ওই নির্বাচনে যাওয়ার আগে তিনি একটা লম্বা একটা কেস ফাইল তৈরি করে ওনার বিরুদ্ধে যত মামলা আছে, ইনক্লুডিং 666 কোটি টাকা যেটা উনি মুকুব করিয়েছেন, সেগুলো, যত মানব পাচার থেকে আরম্ভ করে যত সমস্ত উনি লাইসেন্স করিয়েছেন, সেগুলো, ওনার যত টাকা আছে সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে, সমস্ত বাজেয়াপ্ত হয়ে যাবে। আর একটা কথা জেনে রাখুন ইউনূস, আপনি যেমন 32 নম্বর আপনি ভেঙেছিলেন না, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। যত বিল্ডিং আছে সারা বাংলাদেশে একটা ইটও থাকবে না আপনার, এটাও আপনি জেনে রেখে দিন। আপনি খালি হাতে এসেছিলেন, ল্যাংটো হয়ে এসেছিলেন, ওই ল্যাংটো হয়ে যাবেন। আপনার পরবর্তী প্রজন্মের জন্য একটা পয়সাও রেখে যেতে পারবেন না, সমস্তটা আপনার জলাঞ্জলি যাবে। আর যেটুকু সুনাম কুড়িয়েছিলেন, ওই সুনামটুকু দুর্নামে পরিণত করে আপনি পৃথিবী থেকে বিদায় নেবেন, এটা নিশ্চিত। আর আপনার মৃত্যু হবে অত্যন্ত করুণ এবং একেবারে কঠোরতম করুণ। আমার কথা আজকে লিখে রেখে দিন, এই কথা যদি আপনার কাছে পৌঁছায়, আপনি লিখে রেখে দিন, আপনার মৃত্যু ঘনিয়ে আসছে এবং সেটা করুণতম পরিণতির ভিত্তিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। সন্ধ্যের ভিডিওর জন্য অপেক্ষা করুন, আপনার জন্য নতুন অনেক চমক থাকবে। নমস্কার।